অনুর বাইরে যাওয়ার জন্য কাগজপত্র সম্পূর্ণ রেডি, শুধু ভিসা আসার অপেক্ষায় আছে। সেটাও 15-20 দিনের মধ্যে পৌঁছে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাই সে বাকি দিনগুলো তার বাবা মার সাথে কাটাচ্ছে। বাবার কাছে ছোট বাচ্চাদের মতো চকলেটের আইসক্রিমের আবদার করে, মায়ের কাছে বিভিন্ন রান্নার আবদার করে। যদিও কিছু ভালো মতো খেতে পারে না, খাওয়ার সাথে সাথে গড়গড় করে বমি করে দেয়। কিন্তু অন্যদের মতো অনুর প্রেগনেন্সিতে এত সমস্যা হয় না, শুধু মাঝে মাঝেই বমি হয়। তেল দিয়ে দেয়া, ঘুমানোর সময় বিলি কেটে দেয়া তার নিত্যদিনের আবদার। প্রতিদিন সকাল বিকাল বাবার সাথে হাঁটতে যায় আর নানান বিষয় নিয়ে গল্প করে। মাঝে মাঝে সাদাত ভাই সাদকে নিয়ে আসে, আড্ডা দেয়, গল্প করে আর বাচ্চাদের মতো অনুকে এটা সেটা বুঝায়। অনু অবুঝ বাচ্চার মতো শুধু হুম হা করে মাথা নাড়ে। আর তাদের এইসব কাণ্ড দেখে অনুর বাবা মা মিটিমিটি হাসে। অনুর মা মনে মনে ভাবে, "ইস, যদি ছেলে মেয়ে দুটোকে একসাথে করে দেওয়া যেত সারা জীবনের জন্য, তাহলে হয়তো তারা সবসময় এমন খুশি থাকতো।" কিন্তু সে জানে অনু কখনোই তার কথা শুনবে না, কারণ ছোটবেলা থেকে অনু সাদাতকে বেস্ট ফ্রেন্ডের মতো ভাবে। আর সাদাত তো বিয়ে করবে না, সে তার স্ত্রীকে এখনো ভালোবাসে। ভাবতে একটা চাপা নিঃশ্বাস ছাড়লো। হঠাৎ তার হাতের ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনের নাম্বার দেখে রাবেয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ির নম্বর। মাঝে মাঝে কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনু যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহানা প্রায় তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে বেশি আসলো কিছু কথা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীরটা এখন কেমন? কথাটা জিজ্ঞেস করতো কেমন যেন সংকোচ হচ্ছে তার, কিন্তু তার তো অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই তার মার কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মার কাছেই আছে। রাবেয়া সালামের উত্তর দিল। ওয়া আলাইকুম আসসালাম আপা, আপনার ছেলে আমাদের যেমন রেখেছেন ঠিক তার থেকেও ভালোই আছি। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছি। আর কিছু শুনতে চান? কী জন্য ফোন করেছেন? কিছু বলার থাকলে বলতে পারেন। এ অবস্থায় বলতে কি হয়েছে অনুর? কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমি কালই ওদের ব্যাপারে জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুব ভালোবাসি। আমি জানি ও কতটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমার ছেলে যে হীরাকে কাছ ভেবে ফেলে দিবে তা আমি জানতাম না। আমি নিজেও ওর সাথে ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর উপর। আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কিছু কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলেই রেখে দেব। দেখুন, আমার মেয়েটা সবেমাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে, নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় কোনো রকম কথা বলে পুরনো ঘা খুঁটিয়ে তোলেন, তাহলে ও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। তারপর রাবেয়া তাকে অনুর সিদ্ধান্তের ব্যাপার খুলে বলে। রাবেয়া কথাগুলো শুনে খুশি হয়। আপনি চিন্তা করবেন না আপা, আমি এমন কিছু বলবো না যা ওর ভবিষ্যতে নষ্ট হবে। আমি এমন কিছু কথা বলবো যাতে সে আরো শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরেকটা মা হয়ে তার সাথে কথা বলবো। আর মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইবে না। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রাহেলের কথাগুলো রাবেয়ার ভালো লাগে, তাই সে ডাইনিং রুমে গিয়ে অনুকে ফোনটা দিয়ে বলল, কথা বল। অনু জিজ্ঞেস করলো, কে মা? রাবেয়া কিছু বললেন না। সে রুম ত্যাগ করলেন। অনু ফোন হাতে নিয়ে নিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করবো না কেমন আছিস, শুধু এতটুকুই বলবো, নিজেকে এমন ভাবে গড়ে তুল যে কেউ তোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে। সবার কথার উচিত জবাব দিতে শিখ। অন্যের উপর এতই নির্ভরশীল হোস না যে নিজেকেই ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে কে আর কতটা যোগ্য। আর সব সময় মনে রাখবি, তোর এই মা সব সময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতে রাহেলার গলা ধরে এলো। অন্যদিকে অনু নিঃশব্দ চোখের পানি বিসর্জন দিচ্ছে। যে মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাতো, সে তাকে তার ছেলের বিয়েতে সাপোর্ট করছে।
অনু সবসময় জানতো তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠোর হোক না কেন, আড়ালে ঠিক অনুকে ভালোবাসতো। প্রতি বেলায় খাবার খেতে বসে খোঁজ নেওয়া, অনু খেয়েছে কিনা, বাইরে গেলে সাবধানে থেকে বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা, সবকিছুর মধ্যে অনুর ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উচ্চবাক্যে কথা বলেনি। শায়লা আবার বলতে শুরু করলো, অনুমা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক কথা শুনিয়েছি, কিন্তু বিশেষ কর এতটুকুও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো, যে কোনো সিদ্ধান্ত আমাকে তুই পাশে পাবি। আজ থেকে তুই আমার মেয়ে, আর তোর দুটো মা, আর যার দুটো মা আছে তার আবার কিসের চিন্তা? অনু, আমি জানি তুই কান্না করছিস, চুপ কর, আর এক ফোঁটাও জল যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, আর পারলে ওই সব আচরণের জন্য তোর এই মাকে ক্ষমা করে দিস। এবার অনু বলল, ছি ছি, এসব কি বলছে না? আমি কখনোই এগুলো মনে নেই। আমি জানতাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মেয়ে বলেছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাফ কেন চাইছেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না? মাপ চেয়ে আমাকে ছোট করবেন না। মা, দোয়া করবেন আমাদেরকে, আমি আর আমার সন্তান যেন সব কিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহেলার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। সন্তান মানে কি অনু? অনু, তুই কি প্রেগনেন্ট? কোনো প্রশ্নের উত্তর দেয় না। রাহেলা, বলো, শাফিন কি জানে এই খবর? না, জানানোর জন্যই তো গিয়েছিলাম, তার আগেই এসব হয়ে গেল। তোমার জানানো উচিত ছিল, তাহলে হয়তো শাফিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েটাকে ছেড়ে যেত না তোমাদের ভবিষ্যতে সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসলো। না মা, এমনটা হতো না। যেখানেই আমার ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে, সেখানে বাচ্চাটাকে মানতো না। আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকতো না। সেটা হতো দয়ার সংসার। আর আমি এতই ফেলনা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। ঠিক বলেছ অনু, কিন্তু আমার মনে হয় শাফিনকে তার বাবা হওয়ার কথাটা বলা উচিত। তারও তো অধিকার আছে। বাকিটা তোমার যা ভালো মনে হয়। আমি সব সময় তোমার সাথে আছি। আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝে এই মারটার খবর নিও। আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দিব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানতো তার শাশুড়ি তাকে ভালোবাসে। সে তার চোখে তার অন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সে শাফিনের চোখেও দেখেছিল। তাহলে সে কেন বললো যে তাকে ভালোবাসে না? তাহলে কি অন্য মানুষের চোখ পড়তে জানে না? শাফিনকে পাওয়া গেল ভার্সাইডে একটা লোকের সাথে কথা বলছে বললে ভুল হবে, কোনো অনুরোধ করছে। লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইরা তাদের সামনে গেল। সে শুনতে পেল শাফিন বলছে, প্লিজ ভাই, অনন্ত তুই তো আমাকে বোঝো, প্লিজ ভাই, অন্তত সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলে আমি কিভাবে থাকবো? লোকটি বলল তাকে নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তাকে আমি ভালো জানতাম, মনে মনে সব সময় তাকে নিয়ে আমি গর্ব করতাম। তুই এমনটা কাজ করতে পারলি, আমি বিশ্বাসই করতে পারিনি। এর মাঝে ইরা সেখানে উপস্থিত হলো। ইরা, শাফিন, কে লোকটা যার সাথে তুমি এভাবে কথা বলছো? আর উনি বা কেন তোমার সাথে এমন বিহেভ করছে? ইরা, ভালোভাবে কথা বলো, উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠলো। তার সামনে একটি মেকআপের স্তব্ধ দাঁড়িয়ে আছে। এই মেয়েটির কারণে তার ভাই আজ বিপদে। এবার শাওন ইরাকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখে একটা জঘন্য ফিলিংস আসে। শাওন শফিনের উদ্দেশ্য বলল, ও, এই তোর ইরা, যার কথা এতক্ষণ বলছিলি?
তুই একে অন্যের সাথে তুলনা করছিস? শোন ভাই, মানুষের চেহারা দেখলে তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তারের নম্বর আছে, একবার ওনার সাথে কথা বলে নিস চোখটা ঠিকঠাক জায়গায় আছে কিনা। পার্টিতে থাকার ইচ্ছাটাই মরে গেছে বলে শাওন হলরুম ত্যাগ করলো। সে তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডেতে ইনভিটেশন এসেছিল, সেখানে তার শাহিনের সাথে দেখা। মা তাকে শাফিন আর অনুর ব্যাপারে সব বলেছেন, তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওনও অনুকে নিজের বোনের মতো ভাবতো, খুব মিষ্টি ছিল মেয়েটা, কিন্তু তার ভাইয়ের যে কি হলো কে জানে। চকচক করলে শোনা হয় না, জানা নয়। আর এদিকে ইরা ফুসছে শাফিনের সামনে তার ভাই তাকে অপমান করে গেল আর সে কিছু বললো না। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এতগুলো কথা বলে গেল, যা তা কমেন্টস করে গেল, আর তুমি কিছু বললে না? প্লিজ ইরা, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারবো? আর তাছাড়া ওরা অনুকে খুব ভালোবাসতো, তাই ওর সাপোর্ট করছে। তুমি চিন্তা করো না, একবার আমাদের বিয়েটা হতে দাও, তারপর দেখবে তোমাকে আপন করে নেবে। ভাইয়ার মন অনেক ভালো, আর মাও তোমাকে মেনে নেবে। মা এমনিতে অনুকে বেশি পছন্দ করতেন না। আর অপমানের কথা বলছো? তোমার ফ্রেন্ড তো তোমার সামনে আমাকে অপমান করলো, তুমি তো একটা কিছু বললে না। ইরা এক হাত দিয়ে জড়িয়ে ধরে, এইসব বাদ দাও প্লিজ, রাগ করে থেকো না। নিজেদের মধ্যে রাগ করলে বিষয়টি আরো জটিল হয়ে যাবে, তার থেকে ভালো সবার সাথে পরিচয় হওয়া যাক। ইরাও শাফিনের কথায় সায় দিল। রাগ করে সেই সুন্দর মুহূর্তকে নষ্ট করতে চায় না, তাই সে শাফিন তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল। শাফিন সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলল। ইরা বাবা মাও খুশি, ইরা তাদের একমাত্র মেয়ে, যদি শাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। আর শাফিন ছেলেটাকেও তাদের কাছে ভালো মনে হচ্ছে। তারা 2 সপ্তাহ পর ইরা শাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করলো, আর কয়েক মাস পর বিয়ে। ইরা তার বাবা মাকে শাফিনের প্রথম বিয়ের কথা বললো না, এড়িয়ে গেল। তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ হাসি খুশির মধ্যেই তাদের রাতটা কেটে গেল। ইরা তার বাবা মার সাথে চলে গেছে। সে আজকের রাতটা শাফিনের সাথে কাটাতে চেয়েছিল, কিন্তু শাফিন কৌশলে মানা করে দিয়েছে। শাফিন রাত 2:30টায় এসে বাসায় ঢুকলো, কোনো রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো। শরীর ক্লান্ত থাকায় সাথে সাথে ঘুমিয়ে পড়লো। অনু লাল পায়ে শাড়ি পরে হাঁটছে, সাথে হাতে হাত রেখে হাঁটছে শাফিন। পরনে তার সাদা পাঞ্জাবি, দুজনের মুখে হাসি। চারপাশে জবা ফুলের বাহার। হঠাৎই কোত্থেকে যেন এক ঝাঁক প্রজাতি এসে কারো ডাক ভেসে উঠলো। কেউ তাকে ডাকছে বাবা বাবা করে। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে। সে হাত বাড়ানোর আগে অনু তাকে কোলে নিয়ে পেছনে যেতে লাগলো। শাফিন ধরার জন্য হাত বাড়ালো, তার পা নড়ছে না, এক জায়গায় থেমে আছে। অনু পিছনে পিছিয়ে যাচ্ছে এক অন্ধকারের দিকে বহু দূর। সে অনুকে ডাকছে, কিন্তু অনু শুনছে না। আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। শাফিন অনু বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলো। সারা গায়ে ঘামের জর্জরিতে গড়িয়ে তাকিয়ে দেখে 4:30 আজান দিচ্ছে। সে শুনেছে ভোরের স্বপ্ন সবসময় সত্যি হয়, তাহলে এই স্বপ্নের মানে কি? আর বাচ্চা মেয়েটা কে? আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে? এই স্বপ্নের মাঝে কি সে খুব অস্থির হয়ে উঠলো। কিছু ভালো লাগছে না তার ভীষণ কষ্ট হচ্ছে। তারপর সে শাওয়ার নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। এতে যদি তার একটু কষ্ট লাঘব হয়। বান্দার কষ্ট নাকি আল্লাহ ভালো বোঝেন। অনু আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে, শাফিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তর কথা চিন্তা করছে। কত ভালোবাসতো সে শাফি অনুকে। সব সময় বলতো অনু ছাড়া শাফিন অসম্পূর্ণ, শাফিনকে সম্পূর্ণ করতে হলে অনুকেই চাই। তাহলে 3 সপ্তাহ শাফিন কই ছিল? একবার একটি ফোন দিয়ে জিজ্ঞেস করেনি সে কোথায় আছে, খবর পর্যন্ত নেয়নি। ভালোবাসার নাই ছিল, কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারত। হয়তো এখনো শাফিনকে সম্পূর্ণ করতে অনুর প্রয়োজন নেই। এখন তার পূর্ণ করার জন্য তার প্রিয়সী এসে গেছে, যে তার যোগ্য স্মার্ট, তাই খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। কথাগুলো মনে করতে চায় না অনু, কিন্তু কিভাবে যেন আপনি মনে পড়ে এসে। যখনই একা থাকে শাফিনের স্মৃতিগুলো তাকে তাড়া দিয়ে। কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো চাইলেও সে কোনোদিন ভুলতে পারবে না। হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে, পাবে না আমায় সেদিন খুঁজবে সবখানে। হাসবো সেদিন, বাসবো তোমার চোখের জলে, সেই দিন বুঝবে কি ছিলাম তোমার জীবনে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দা দাঁড়িয়ে শাফিনের ভাবনায় মগ্ন থাকা অনু নিত্যদিন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে হয়তো জানে না দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
আর সে কেউ একজন আর কেউ নয়, শাফিন নিজেই। শাফিন বাসা থেকে বের হয়ে ওদের বাসা থেকে খুব বেশি দূরে না, প্রায় 30 মিনিটের রাস্তা। ভোরের স্বপ্ন দেখার পর শাফিন অস্থির হয়ে পড়েছিল অনুকে দেখার জন্য। নিজের মনকে আর আটকে রাখতে পারলো না সে। অস্থির মনটাকে শান্ত করার জন্য হলো অনুকে এক নজর দেখার প্রয়োজন। সকাল থেকেই মনটা তাকে দেখার জন্য আকুপাকু করছে। তাই 19-20 না ভেবে নামাজ পড়ে রওনা দেয় ওদের বাসার উদ্দেশ্যে। সেদিন সাথে সাথে দেখেই সে ধারণা করেছিল অনু তার বাবা মার বাসায় আছে। 5:30টার সময় শাফিন ওদের বাড়ির সামনে পৌঁছায়। অনুদের বাড়িটা খুব বেশি বড় না হলো মোটামুটি বড় বলা যায় দোতলা বাড়িটি। দোতলার সম্পূর্ণ দিকে রাস্তার পাশে অনুর ঘর। ঘরের লাগোয়া একটি বারান্দা আছে। সেখানে তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। শাফিন নিচে দাঁড়িয়ে থাকতো, অনু বারান্দা দাঁড়িয়ে তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে। একবার তো ধরা পড়ে গিয়েছিল, তারপর তাকে বেশি কিছুক্ষণ ঘর থেকে বের হতে দেয়নি। বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা। শাফিন নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে অনুর ঘরে বারান্দা স্পষ্ট দেখা যাবে। অনুর এক নজর দেখতে পাওয়াও কম কি। শাফিনের অপেক্ষায় অবসান ঘটিয়ে প্রায় 20 মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কি যেন ভাবছে, আবার বিড়বিড় করে কি যেন বলছে। শাফিন কিছুই শুনতে পাচ্ছে না। এখন তার আশঙ্কাটা আরো বেড়ে গেল। আর তার অনুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে। সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করলো। পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ, চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে। ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফুলে আছে। অনুকে বিয়ের পর আর সালোয়ার কামিজে পরতে দেখা যায়নি, বেশ চিকন হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। কিন্তু চেহারায় যেন লাবণ্যতা বেড়েই চলেছে। হঠাৎ যেন অনু সুন্দর হয়ে গেছে। অনু আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে বারান্দা থেকে চলে গেল। ও চলে যাওয়া দেখে শাফিনের ধ্যান ভাঙল। সে চাইল অনুকে একবার ডাকতে, যেন এখনই চলে না যায়, কিন্তু পরবর্তী আবার চুপ হয়ে গেল। সে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো অনু বারান্দায় আসে কিনা দেখার জন্য, কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়ে বাড়ি থেকে রওনা দিল। সময় নষ্ট করলে চলবে না, অফিসে যেতে হবে। সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট, তখন তার ছুটির প্রয়োজন। এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। শাফিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে ইরার সাথে হলো কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার কাছে মনোযোগ দিল। লাঞ্চ আওয়ারে ইরার জন্য অপেক্ষা করছে শাফিন। অন্যদিন হলে ইরা অপেক্ষা করতো, তারপর একসাথে লাঞ্চ করতো। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজতে, কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না। তাই সে একাই লাঞ্চ করে নিল। লাঞ্চ আওয়ারে 10 মিনিট ওভার হওয়ার পর ইরা ডেস্কে এলো। শাফিন তাকে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছিল। হঠাৎই শাফিনকে সামনে থেকে ইরা হকচকিয়ে উঠল। লাঞ্চ আওয়ারে কই ছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইরা চোখ লুকিয়ে জবাব দিল, এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম। কি এমন কাজ ছিল যে আমাকে বলে যেতে পারলে না? আমাকে বললে আমি হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। তুমি কি আমাকে জেরা করছো শাফিন? এখন আমি কোথায় যাব না যাব সেটা তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে। আমি সে কথা বলিনি ইরা, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা বাদ দাও, লাঞ্চ করছো? হ্যাঁ, এখন যাও, নিজের ডেস্কে যাও। এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। শাফিন নিজের ডেস্কে ফিরে এলো আর ইরা যেন হাফ ছেড়ে বাঁচলো। ছুটির সময় ইরা ওভার টাইম করবে বলে থেকে গেল, তাই শাফিন আর কথা বাড়ায়নি, একাই বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে ইরার পরিবর্তন লক্ষ্য করছে শাফিন। আগে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইতো শাফিনের সাথে। এখানে সেখানে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, শপিং এ যাওয়া কখনোই মিস করে না সে। আর এখন শাফিন আগ বাড়িয়ে বললেও তার ভালো লাগে না বলে এড়িয়ে যায়। প্রায় সময় ফোনের এনগেজ থাকে, জিজ্ঞেস করে চিল্লাফাল্লা করে নানান বাহানা দেয়। এসব বিষয়ে শাফিন কোনো আগ্রহ নেই, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগে। ইদানিং ইরা ওভারটাইম বেশি করে। অফিস ছুটির পর শাফিন একাই বের হয়, কিন্তু হঠাৎ একদিন কিছু কাজ থাকায় সে আশেপাশে থাকে। হঠাৎ তার চোখ যায় একটা বাইকে করে আয়াজ আর ইরা যাচ্ছে। সে প্রায় সাথে সাথে ইরাকে ফোন দেয়। হ্যালো, কই তুমি? কই তুমি মানে আজব প্রশ্ন। আধ ঘন্টা আগেই তো বললাম তোমাকে আজকে ওভারটাইম করব, তাই অফিসে আসছি। ও সরি, ভুলে গেছিলাম। আচ্ছা রাখি, পরে কথা বলবো। শাফিন স্পষ্ট দেখেছে আয়াজের সাথে এটা ইরাই ছিল, তাহলে সে কেন মিথ্যা বলছে? এবার কি অফিসে গিয়ে খোঁজ নেবে? তারপর সে আবার অফিসের দিকে রওনা দেয়। ভিতরে যেতে চাইলে দারোয়ান তাকে বাধা দেয়। জি, কাকে চাই? অফিসে ঢুকতে পারবেন না, অফিস টাইম শেষ।
আইটি দেখে দারোয়ান আর তাকে আটকায় না। সে ভিতরে গিয়ে দেখে অনেকেই রয়েছে, কিন্তু সেখানে ইরাকে দেখতে পেল না। তাই সে অন্য এক কলিগকে জিজ্ঞেস করলো, আসিফ, ইরা কই? ওর তো কথা তো ওভারটাইম করার কথা ছিল, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসিফ কিছুক্ষণ ভেবে বলল, না, ইরাকে তো বস ওভারটাইম দেয়নি, তো সে কেন এখানে থাকবে? কি বলিস? আজ 5 দিন যাবৎ ইরা ওভারটাইম করছে, আর তুই বলছিস ইরাকে ওভারটাইম দেয়নি? তুই বোধহয় খেয়াল করিসনি। দিলে তো জানতামই। আমি দেখলাম ইরাকে একটা ছেলের সাথে বাইকে করে চলে যেতে, প্রায় প্রতিদিনই তো যাই। কখন বের হয়? অফিস ছুটি হওয়ার ঠিক 10 মিনিট পর। ধন্যবাদ দোস্ত, আজ তাহলে আসি, পরে কথা হবে। সাফিন ভাবনা পড়েছে, এটা তাকে এতদিন মিথ্যা কথা বলে আসছে। সে আয়াজের সাথে প্রতিদিন অফিসের পরে বেরিয়ে যায় আর তাকে মিথ্যে বলে কেন? সে কি কখনই তার স্বাধীনতায় কম্প্রোমাইজ করেছে? সাফিন তো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে আর বাধা দিতে তাকে নিষেধ করেনি, তাহলে কেন লুকোচুরি? সাফিনকে খুঁজে বের করতে হবে। পরদিন যত সময় অফিস ছুটি হয়, ওর রীতিমতো ইরা সাফিনকে ওভারটাইম বলে বিদায় করে, কিন্তু সাফিন নিচে অপেক্ষা করে, তখনই ইরা নামবে। সবার ছুটির প্রায় 10 মিনিট পর ইরা ফোনে কথা বলতে নিচে নেমে আসে। 1-2 মিনিটের মধ্যেই আয়াজ একটা বাইক নিয়ে আসে আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে বাইকে উঠে পড়ে। ইরাকে ফলো করার জন্য সাফিন তার বন্ধুতে একটা বাইক নিয়ে এসে আসছে। তার মন বলছে পিছু করাটা অন্যায়, কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত। 7 মাস ভাবতে ভাবতে সাফিন ইরাদের পেছনে যাওয়া শুরু করলো। তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামলো। এটা তারা আর ইরার প্রিয় রেস্টুরেন্ট। ইরা আয়াজকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো। সাফিন তাদের পিছে পিছে একটা টেবিলে বসলো, সেখান থেকে তাদের দেখা যায়। রেস্টুরেন্টে হালকা আলো জ্বলছে, আর সে হালকা আলো সাফিন দেখতে পাচ্ছে দুজন ছায়ামূর্তি একে অপরকে অলিঙ্গন করে আছে এবং আস্তে আস্তে আরো গভীরে যাচ্ছে। বাকিটুকু দেখার মতো শক্তি সাফিনকে জোগাতে পারলো না। দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো। সে বিশ্বাস করতে পারছে না ইরা তাকে এভাবে ধোকা দিল। সে তার জন্য অনুকে ছাড়লো, আর 1 সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট। সে কিভাবে এই কাজ করতে পারলো? না, তার সাথে কথা বলতে হবে, সবকিছু মিটমাট করে আগে বাড়তে হবে। তা জানতে হবে ইরা কি চায়। পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল, কিন্তু সে আসতে নারাজ। গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইলো। তবু সাফিন জোর করলো। সাফিনের সাথে না পেরে ইরা আসতে হলো। ইরা বাসায় এসে হাজির সকাল 10টায়। তা কি খবর, কেমন চলছে দিনকাল? আজকাল তো দেখি আমাকে মনে পড়ে না। তোমায় আমি ফোন না দিলে ফোন দাও না, খোঁজ খবর নাও না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট, তোমার তো কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাইছো না? এগুলো কি ধরনের হেয়ালি কথা সাফিন? আর বিয়ে করতে চাইবো না কেন? একটু ঝামেলায় আছি, অফিসে ব্যস্ত, কাজের চাপ বেশি, তাই তোমার সাথে বেশি কথা না হয় না, বাইরে যেতে পারি না। তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। সাফিন ইরার 2 হাত নিজের হাতে নিল। ইরা, আমি আজকে তোমাকে কিছু কথা বলবো। আগে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। রাগ করতে পারবে না, কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না। ওকে, আমাকে প্রমিস করো। কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে? ওকে যাও, রাগ করবো না, বলো কি বলবে। তারপর সাফিন কি তাকে গত 2 দিনের ঘটনা বলে ও ইরা সবকিছু সরাসরি অস্বীকার করে। কিন্তু পরবর্তী সাফিন অফিসের কথা রেকর্ডিং, রেস্টুরেন্টে ঢোকার সময় আয়াজ ও ইরান ছবি দেখায়। তারপর আর কোনো রাস্তা না পেয়ে ইরা সব স্বীকার করে। প্লিজ সাফিন, আমাকে মাফ করে দাও। আমি চাইনি তোমার সাথে এমন করতে, কিন্তু কিভাবে যেন আমি ওর কথা এসে যাই। সে আমাকে বলে তুমি আমার যোগ্য না। তুমি ডিভোর্সি, তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো করে মারবে, বকবে, আমার সব স্বাধীনতা কেড়ে নেবে। আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিই, তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি সাফিন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে একবারের মতো মাফ করে দাও, আর হবে না, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। সাফিন ও ইরাকে মাফ করে দেয় আর আয়াজের সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয়, আর ইরাও সব মেনে নেয়। তারপরে আবারও সবকিছু আগের মতোই হয়ে যায়।
অফিসে যাওয়ার ইরার সাথে লাঞ্চ, ছুটির পর ইরাকে বাসায় পৌঁছে দেওয়ার, রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা। 1 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ সাফিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। সকালে চলে যেত, মাঝে মাঝে অনুকে রাতে দেখা যেত, আবার মাঝে মাঝে শুধু সকালে। তার অভ্যেস যেন একদিনেই খারাপ হয়ে গেছে। অনুর ঘুম ঘুম চেহারায় দেখা যায় নেশা হয়ে গেছে। আজ আর তার এঙ্গেজমেন্ট, আর তাই হয়তো আর আশা হবে না ভেবেই চলে যেতে নেবে। হঠাৎই সে সাদাতকে দেখলো বাড়ির ভেতরে যেতে, হাতে কিছু কাগজপত্র। ভাবলো বাইরে অপেক্ষা করা যাক, সাদাত অনুর থেকে দূরে থাকতে বলতে হবে। তাই সে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা পর সাদাত বের হলো। যেই সেদিকে এগোবে, পেছনে অনুকেও বেরোতে দেখলো। তারা কোনো বিষয় জানি কথা বলছে ভুল হবে। সাদাত বলছে আর অনু মনোযোগ সহকারে শুনতে। তারপর সাদাত একটা রিক্সা নিল। সাফিনও তাদের ফলো করতে শুরু করলো। সাদাতের রিক্সায় গিয়ে থামলো সিটি হাসপাতালের সামনে। তারা নেমে পড়লো। তারপর অন্য গাইনি বিভাগের ডাক্তারের কেবিনের সামনে বসে পড়লো। সাফিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে। কিছুক্ষণ পর অনুর ডাক পড়লো। সে সাদাতকে নিয়ে ভেতরে গেল এবং 10 মিনিট পর বেরিয়ে পড়লো। আর ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে আবার বাড়ির দিকে রওনা দিল। সাফিন প্রথমে ফার্মেসিতে গেল, জিজ্ঞেস করলে অনু কিসের ওষুধ নিয়েছে। সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন এবং আয়রন ট্যাবলেট নিয়েছে। সে সঠিক তথ্য নেওয়ার জন্য কেবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঝুঁকলো। তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শাফিন আহমেদ। কিছুক্ষণ আগে যে পেশেন্ট কেবিনে আসলো তার হাজবেন্ড। আমার ওয়াইফ 2 মাস যাবৎ আপনার কাছে আসে, কিন্তু আমাকে বলছে না তার কারণ কি। আপনি কি কাইন্ডলি একটু বলবেন অনুর কি কোনো সমস্যা হয়েছে? সাফিন কৌশলে জিজ্ঞেস করলো। সে ডক্টর সব তথ্য দিয়ে দেয়। সাফিন কথা শুনে ডক্টর জবাব দিল, আপনি কোন পেশেন্টের কথা বলছেন? ও, অনুর কথা বলছেন আপনি? কেন, আপনি জানেন না অনু আপনাকে বলেনি যে ও প্রেগনেন্ট? আপনার ওয়াইফ 3 মান্থস প্রেগনেন্ট, আর আপনি জানেন না? কেমন হাজবেন্ড! বউয়ের খোঁজ খবর রাখেন না? অনুর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতাও আছে, আর প্রচুর দুশ্চিন্তা করে। মেয়েটাকে দেখে রাখবেন, ডেলিভারির সময় নয়তো সমস্যা হবে। মা ও বেবি দুজনের লাইফ রিস্ক। অনুর প্রেগনেন্ট কথাটা শুনে সাফিনকে আকাশ ভেঙে পড়লো। তার চোখ দিয়ে 2 ফোঁটা জলবদ্ধ জল গড়িয়ে পড়লো। সে বাবা হতে যাচ্ছে আর অনু একবারও তাকে বলার প্রয়োজন মনে করেনি। এত বড় কথাটা সে কিভাবে লুকালো? আর কি অধিকার নেই তার বাচ্চার কথা জানার? এদিকে সে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছে। তাহলে কে স্বপ্নের মতো সত্যি সত্যি অনু তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে? সাফিন চাইলেও তাকে ধরে রাখতে পারবে না। ডাক্তার কেবিন থেকে বের হয়ে কোনো রকম একটা সিএনজি নিয়ে বাসায় যায় সাফিন। তারপর খুশিতে চিৎকার করে কতক্ষণ। সাফিন বাবা হতে যাচ্ছে। আচ্ছা, বাবার অনুমতিগুলো কি সত্যি এমন অসাধারণ হয়? যেন পৃথিবী হাঁটি মুঠোই পেয়ে গেছি। বেঁচে থাকার জন্য এর থেকে বড় সুখ আর কিছু চাই না। কিন্তু কিছু একটা ভেবে মুখের হাসি নিমিষে শেষ হয়ে যায় তার। অনু কি ফিরবে তার কাছে, নাকি তার বাচ্চাকে তার কাছ থেকে দূরে ছিনিয়ে নেবে? তার প্রথম সন্তান, প্রথম বাবা হওয়ার অনুমতি সবই কেড়ে নেবে অনু? পরক্ষণই ভাবলো, না, কিভাবে কেড়ে নেবে? বাচ্চা কি তার একার নাকি? তারও তো অধিকার আছে বাচ্চার ওপর। সাফিনের জন্য না হলো বাচ্চার জন্য হলো অনু তার কাছে থাকতে বাধ্য। সে বাধ্য করবে অনুকে তার কাছে থাকতে। সে এই অনুভূতিটাকে হাতছাড়া করতে চায় না। আর অনু যদি থাকতে না চায় তাহলে বাচ্চা সাফিনকে দিয়ে দিতে হবে। এরপর সাফিন সিদ্ধান্ত নেয় সে অনুকে ডিভোর্স দিবে না, আর ইরাকেও বোঝাবে সে বাচ্চা সাফিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর বাচ্চার জন্য হলো অনুকে প্রয়োজন। আর ইরা যদি না অনুকে রাখতে না চায় তবে অন্য ব্যবস্থা আছে। সে কোর্টে বাচ্চার স্ট্যাটাসের জন্য আবেদন করবে। তারপর সে আর ইরা মিলে বাচ্চা বড় করবে। আগে ভালোই ভালো আজকের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর সব দেখা যাবে ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সাফিন। তার অনেক কাজ করতে হবে। এঙ্গেজমেন্ট সকল দায়িত্ব সাফিনের একার। কোনো আত্মীয় স্বজন বা কাছের বন্ধু বান্ধব সাফিনকে সাপোর্ট করেনি, তারা আসতেও নারাজ। কিছু কলিগ ও কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে সে অনুষ্ঠান করছে, তাই সব দায়িত্ব সাফিনের একার। সে বেরিয়ে পড়লো হলরুমের উদ্দেশ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে। তারপর সে রেডি হয়ে আবার আসবে তার এঙ্গেজমেন্টের পুরোপুরি এরার সাথে কথা বলবে। সন্ধ্যে 7টা। সকল গেস্টরা এসে পড়েছে, এটার বাবা মাও এসেছে। তারা সাফিনের সাথে কথা বলছে, সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করে দিচ্ছে। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে, কিন্তু এর মধ্যে একবারও ইরার দেখা মিলল না। বেশ কয়েকবার সাফিন ফোন দিয়েছে কিন্তু ফোন রিসিভ করছে না।
সে ভাবছে হয়তো ব্যস্ত, তাই ফোন ধরছে না। রাত 9টার দিকে সবাই এঙ্গেজমেন্টের জন্য তাড়া দিতে থাকলো, কিন্তু ইরার কোনো খোঁজ খবর নেই। তার বাবা মাও তাকে ফোন দিচ্ছে, ফোন বন্ধ। তারপর হঠাৎই একটা মেয়ে এসে শাফিনের হাত ধরে একটা কাগজ দিল। সে আস্তে আস্তে কাগজটা খুললো, একটা চিঠি। চিঠিতে ইরা লিখেছে। চিঠিটা সম্পূর্ণ পড়ে শাফিনের চেহারার রং বদলে গেল। চিঠিটা ইরার মায়ের হাতে দিয়ে তারপর সে কাউকে কিছু না বলে হলরুম থেকে বেরিয়ে গেল। তারপর তার মা চিঠিটা খুললো। চিঠিতে লেখা ছিল, প্রিয় শাফিন, শুরুতেই প্রিয় লিখলাম, কিন্তু তুমি আমার প্রিয় কিনা জানি না। কিন্তু আজকাল তোমাকে আমার বিরক্ত লাগে। কথায় কথায় আবেগী হয়ে পড়া, শাসন করা, এখানে যেও না, তার সাথে কথা বলো না, এইসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তোমাকে খুব স্মার্ট একজন ছেলে ভাবতাম, কিন্তু তোমার জন্য ওই অনুই ঠিক আছে, আমি নই। আমি কার সাথে চ্যাটিং করি, চলাফেরা করি, কথা বললে সব কিছুতেই তোমার হস্তক্ষেপ। ভাগ্য ভালো, সময় মতো আওয়াজ আমাকে সব বুঝিয়ে দিয়েছে। যে ছেলে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, এমনকি বিশ্বাস আছে যে তুমি আমাকে ছেড়ে আরো সুন্দর কেউ দেখলে তার কাছে চলে যাবে না। তোমাকে আমি বিশ্বাস করি না আর ভালোবাসি না, তাই এঙ্গেজমেন্ট আর বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। যেখানে বিশ্বাস নেই সেখানে বিয়ে তো অসম্ভব। আমি আজকে ভালোবাসি আর একেই বিয়ে করব। ও তোমার মতো অত মেন্টালি সিক না, আমাকে বোঝে। তোমাকে আজকের এই দিনে এতগুলো মানুষের সামনে অপমান করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। শেষ মুহূর্তে আর পারলাম না নিজের সাথে যুদ্ধ করতে, তাই ভালোবাসার মানুষটির হাত ধরে চলে যাচ্ছি। আমি আজকে বুঝতে পারছি আমি তোমার পার্সোনালিটিকে ভালোবেসেছিলাম, তোমাকে না। পারলে মাফ করে দিও আর অনুকে নিয়ে সুখে থাকো। আমি জানি তুমি এখনো অনুকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে, তাই তার কাছে মাফ চেয়ে আবার সবকিছু ঠিক করে নিও। ভালো থেকো। ইতি, ইরা। সম্পূর্ণ চিঠিটা পড়ে তার বাবা মা স্তব্ধ হয়ে গেল। তার মেয়ে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। এই ছেলের আগে একটা স্ত্রী আছে জেনেও এত অধঃপতন হয়েছে, তার শেষ পর্যন্ত একটা পবিত্র সম্পর্কে নষ্ট করলেও তাদের মেয়ে, ভাবতে অবাক লাগছে। তারা ইরাকে কখনো কোনো কিছুর জন্য বাধা দেয়নি, সবসময় স্বাধীনতাভাবে চলাফেরা করতে দিয়েছে। তাই বলে মেয়ে এত নিচে নামবে তারা ভাবতে পারেনি। আজ এতগুলো মানুষের সামনে শুধু শাফিনকে না, তার বাবা মাকে অপমান করলো সে। বাসায় পৌঁছে শাফিন কোনো রকম দরজা লাগিয়ে চিৎকার করে কান্না শুরু করলো। কার জন্য সে কান্না করছে জানে না, শুধু এতটুকুই জানে যার জন্য সে অনুকে ঠকালো, অনুর গায়ে হাত তুলো, এমনকি তাকে ডিভোর্স দিতে যাচ্ছিল, তার বাবা হওয়ার সংবাদ থেকে বঞ্চিত হলো, আর সে তাকে একা ফেলে চলে গেল তাকে বিশ্বাস করে না বলে। কি দোষ করেছিল সে? সে তো এটার সব কথাই মেনে নিয়েছে, যখন যা বলেছে তাই করেছে। কখনো তো স্বাধীনতার হস্তক্ষেপ করেনি, কোনো কিছুর জন্য জবাবদিহিও করেনি। এমনকি এত বড় একটা ঘটনার পরও ইরাকে মাফ করে দিয়েছিল। তাহলে কেন এমন করলো? কি সুন্দর করে বলে দিল শাফিনকে ভালোবাসে না, বিশ্বাস করে না, অন্য কাউকে ভালোবাসে। তাহলে কি তার অনুকে দেওয়া আঘাত প্রকৃতি তাকে ফিরিয়ে দিল? সেও তো অনুকে একই কথা বলেছিল, আর জঘন্য ভাবে। অনুকে এমন কষ্ট পেয়েছিল নাকি আরো বেশি? তার ইরার জন্য কষ্ট লাগছে না, কষ্ট লাগছে নিজের জন্য, অনুর জন্য। সে অনুর কাছে কোন মুখে যাবে তাকে ফিরিয়ে আনতে? কিভাবে ক্ষমা চাইবে? আদৌ কি অনু ফিরবে তার কাছে? সাবিনা নিজেকে অসহায় লাগছে, খুব একা একা মনে হচ্ছে। ঘরে থাকলে কেন তার দম বন্ধ হয়ে যাবে? এই ঘরে অনুর সাথে তার কত স্মৃতি রয়েছে, ভাবতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার এখন অনুকে প্রয়োজন, খুব প্রয়োজন। সে বুঝতে পারছে অনুকে ছাড়া তার চলবে না, কিন্তু অনু তো নেই, দূরে চলে গেছে। সাফিন নিজে তাকে দূর করে দিয়েছে, কিন্তু এখন তার কাউকে প্রয়োজন যে তার কষ্ট বুঝবে। তারপরে হঠাৎ তার মায়ের কথা মনে পড়লো। সে উঠে দাঁড়ালো তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এখন তার কাউকে প্রয়োজন, খুব প্রয়োজন। কাউকে জড়িয়ে ধরে অশান্ত মনকে শান্ত হবে। অনু থাকলে কাজটা বেশি ভালো হতো, কিন্তু আপাতত তার মাকে চাই। একমাত্র মাই পারবে সবকিছু ঠিক করতে। রাত 1:45 দরজায় বারবার কে যেন কলিং বেল বাজাচ্ছে, তার সামনে দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল শাওন আর রিধি, কিন্তু দরজা ধাক্কায় আর কলিং বেলের আওয়াজে তারা দুজনই হুড়মুড়ে উঠে পড়লো। আর কলিং বেল বাজে আওয়াজে মিসেস রেহালা ঘুম থেকে জেগে গেল। শাওন দরজা খুলে অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে,
যেন এইমাত্র কান্না করে এসেছে, সাথের অর্ধেক ইং করা, বাকি অর্ধেক ছাড়ানো। বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাওনের মাথায়। বড় ভাইকে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না শাফিন। ক্লান্ত পায়ে সামনে এগিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো সে, আর বলতে লাগলো, আমার পাপের ফল আমি পেয়েছি ভাই, তোদের কথাই সত্যি হয়েছে। আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছে। আমি আর সহ্য করতে পারছি না ভাই, আমার অনুকে চাই। ও আমার সব কষ্ট দূর করে দেবে, ওর কাছে জাদু আছে ভাই, আমাকে আমার অনুকে এনে দে। ছেলের এমন অবস্থা দেখে রাহেলা কান্না করে দিল, আর ধারণা সঠিক হয়েছে, ছেলে তার ভুল বুঝতে পেরেছে। সে এগিয়ে যায় ছেলের দিকে, মাকে দেখে ভাইকে ছেড়ে মায়ের পায়ের কাছে বসে পড়লো। তারপর পা জড়িয়ে বলল, আমার অনুকে চাই মা, আমার অনুকে চাই। আমি আমার বাচ্চাকে চাই, আমি ওদের ছাড়া বাঁচবো না মা। আমি আমি আমার অনুকে চাই। তোমার ছেলেকে অনু এনে দাও মা, আর কখনো সে অনুর অমর্যাদা করবে না, গায়ে হাত তুলবে না, বাজে কথা বলবে না। আমার বাচ্চাকে নিয়ে খুব সুখে থাকবো। অনুর কথা মতো আমার একটা ছেলে বাবু হবে, আমার মেয়ে বাবু চাই না, আর চাই না। অনু যা চাইবে তাই হবে, আমাদের মধ্যে আর কেউ কখনো আসবে না। আমার খুব কষ্ট হচ্ছে মা, অনেক কষ্ট করেছি অনুকে ভুলে যাওয়ার মা, কিন্তু পারিনি মা। তুমি ঠিক বলেছিলে, আমি অনুকেই ভালোবাসি, ইরাকে না। দেখো ইরা চলে গেছে, আমার একটু আফসোস হয়নি, বরঞ্চ ভালো লাগছে। সে আমার আর অনুর মধ্যে আর আসবে না। হ্যাঁ, আমি অনুকেই ভালোবাসি, তাই তো একদিনের জন্য আমি তাকে মনের আড়াল করতে পারিনি। প্রতিদিন রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি তাকে এক নজর দেখার জন্য। প্রতিটি রাত নির্ঘুম কাটে অনুর স্মৃতিতে। আমি ওকে ভালোবাসি মা, আমার অনুকে এনে দাও। আমার কিছু চাই না মা, কিছু চাই না। মিসেস রাহেলা ঠায় দাঁড়িয়ে আছে। ছেলের কষ্ট আর সহ্য করতে না সে জানে না আগে কি হতে চলেছে। তার ভুলের মাসুল তো তাকে দিতেই হবে। অনু যে তাকে মাফ করবে না সেটা শিওর, আর মাফ করলেও কখনো শাফিনের কাছে ফিরবে না, সেটা তার কথা ধারাই বুঝতে পেরেছে। কিন্তু অনুকে না পেলে তো তার ছেলেটা পাগল হয়ে যাবে। কি করবে সে এখন? সে তো অনুর কথা দিয়েছে, অনু যা সিদ্ধান্ত নেবে তিনি সব সময় তার পাশে থাকবে। আর ভাবতে পারলো না সে, আগে শাফিনকে শান্ত করতে হবে। অন্যদিকে রিধি শাফিনের আচরণে বিরক্ত হয়ে গেল। এত কিছু করার পর তার অনুকে চাই। বাইরে ফষ্টি নষ্টি করার সময় এসব কথা মনে ছিল না। সে অনুকে ছাড়া বাঁচবে না। এখন ইরা ডাইনিটা ছেড়ে গিয়েছে বলে তার অনু চাই। অনু তো মুড়ির মোয়া, চাইলেই পাওয়া যাবে, যেন তার কোনো আত্মসম্মান নেই। যত সব নাটক, সাইকো একটা। রেল মনে মনে আরো অসংখ্য গালি দিয়ে রুমে চলে গেল। এতদিন কঠোর থাকলেও তার ভাইকে কান্না করতে দেখে কঠোর হতে পারলো না শাওন। শাফিন কখনোই এমন ছিল না, কেন সে এইসব হয়ে গেল বুঝতে পারছে না সে। কিন্তু ভুল যেহেতু করেছে মাসুম তো তাকে দিতেই হবে। আর শাওনের মনে হলো না অনু শাফিনকে কাছে ফিরবে। একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ছেড়ে শাফিনের কাছে যায় শাওন। ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারবে না সে, প্রথমে তাকে শান্ত করা প্রয়োজন। সকালে সাদাত ভাই এসেছিল, অনুর ভিসা কাগজ এসে পড়েছে জানাতে। প্রায় সপ্তাহখানেক পরেই টিকিট কেটেছে। প্রয়োজনীয় জিনিসপত্র শপিং করতেই এক সপ্তাহ লেগে যাবে, তাই তাকে এই মাসে চেক আপ করতে নিয়ে যায় সাদাত। প্রায় ঘন্টাখানেক পর তারা বাসায় ফিরে আসে। আর অনুর ভিসা আসার খুশিতে বাসায় একটা ছোট্টখাটো পার্টি দেয়। অনুর মা মিসেস রাবেয়া সাথে ছাদও আছে। সাদাত অনুর সাথে তার পড়াশোনার ব্যাপারে ডিসকাস করছে। অনু তার মনোযোগ সহকারে শুনছে। এক গাদা উপদেশ দিচ্ছে, ঠিক মতো খাবি, ঠিক মতো ঘুমাবি, প্রপার রেস্ট নিবি, প্রতিদিন ফোন করবি, সবার সাথে কথা বলবি, টাইম মতন ওষুধ খাবি, বেশি রাত জেগে থাকবি না, কান্না করতে পারবি না, আরো গাদা গাদা উপদেশ। অনু সেগুলো খুব মনোযোগ সহকারে শুনছে, মাথা দোলাচ্ছে, আর তার করা শাসন দেখে মিটিমিটি হাসছে। সাদাতের সাথে প্রয়োজনীয় কথা শেষ করার পর সে সাদাতের কাছে গেল। অনুকে দেখে এক গাদা প্রশ্ন ছুড়ে দিল সাদ। বাপ বেটা দুটো এক একটা প্রশ্ন করতে করতে মারে, আরেকজন উপদেশ দিতে দিতে মারে। অনু পড়েছে বিশাল ঝামেলায়। পিমনি,
আমাদের প্রিন্সেস কবে দুনিয়াতে আসবে? আমি তার সাথে খেলা করব। তোমাকে কে বলেছে আমাদের প্রিন্সেস হবে? প্রিন্সও তো হতে পারে নাকি? বাবাই তো বলল আমাদের একটা প্রিন্সেস হবে, তারপর আমি বড় হলে প্রিন্সেসকে বিয়ে করব। আর এখন সারাদিন প্রিন্সেসের সাথে খেলবো। ও শুধু আমার প্রিন্সেস হবে, আর কারো না। ও বাবা, প্রিন্সেস হবে নাকি প্রিন্স হবে তারই খবর নেই, আর সে বড় হয়ে বিয়ে অবধি চলে গেছে। আরে বাবা, তুমি দেখো আমাদের প্রিন্সেসই হবে, আর আমি তার সাথে খুব খেলা করব। তারপর বিয়ে করে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। বাবা বলেছে তো, আর বাবা যাই বলে তাই সত্য হয়। অনু হেসে দিল তার পাকা পাকা কথা শুনে। তারপর সে সাদাতের কাছে গেল। সে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। কি করছেন সাদাত ভাই? কোনো সমস্যা? আপনাকে বেশ চিন্তিত লাগছে। আর বলিস না, মাথা থেকে একটা আপদ বিদায় করব বলে ভেবেছি, তাই আপদটা যেন তাড়াতাড়ি বিদায় হয় সেই কাজটাই করছি। অনু বুঝতে পারলো সাদাত ভাই তাকে মজা করে বলছে। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, তোকে পৌঁছে দেওয়ার জন্য। পৌঁছে দিয়ে সবকিছু ঠিকঠাক করে চাচ্চু আর চাচির সাথে কথা বলে পরে আসবো। না হলে দেখা যাবে তুই বেশি আদরে বাদর হয়ে গেছিস, আর খাওয়া দাওয়া নিজের খেয়াল রাখা সব গোল্লাই গেছে। দায়িত্ব যখন নিয়েছি পূরণ করি তবেই ছাড়বো। শুনিসনি ডাক্তার কি বললো? তোর শরীরে প্রচন্ড ভিটামিনের অভাব আর রক্তশূন্যতা আছে। তোর তো নিজের প্রতি কোনো ধ্যানই নেই, তাই আমাকে সব করতে হবে নাকি? সাদাতের কথাগুলো অনু মুগ্ধ হয়ে শুনছে। লোকটা কি সুন্দর করে কথা বলে। সবকিছু মজার ছলে উড়িয়ে দিলেও বেশ প্রয়োজনীয় কথা তার মধ্যে বলে ফেলে। এইতে দায়িত্বর কথাটা সে শাফিনের দায়িত্ব ছিল জেনেও শাফিন সৌজন্যতার খাতির খোঁজ নেয়নি। আর এই যে সাদাত ভাই সামান্য কথা দিয়ে সবকিছু নিঃস্বার্থভাবে করে যাচ্ছে, অনুকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, আবার নিজ দায়িত্বে দূর দেশে চেনা মানুষের কাছে রেখে আসছে। আজকালকার আপন ভাইয়েরাও এরকম করে না। যতটুকু না সাদাত তার মামাতো ভাই হয়ে করেছে, সেই লোকটার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বেশ হাসি তামাশার মধ্য দিয়ে রাতটা কেটে গেল তাদের। সাদাত আর সাদ রাতে বাসায় চলে গেল, কিন্তু কে জানতো কালো অতীতগুলো অনুর জীবনে আবার হানা দিবে, সবকিছু এলোমেলো করে দিবে। প্রতিদিনের মতো সকালে নামাজ পড়ে বারান্দায় গেল অনু। এখনো পূর্ব আকাশে সূর্য উকে দেয়নি, চারদিকে হালকা আলো ছড়িয়ে যাচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে শাফিনের চিন্তায় মগ্ন। হঠাৎ তার চোখ গেল সামনে রাস্তার দিকে। কেউ একজন তার দিকে তাকিয়ে আছে একদিনে। তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না অনুর। রাস্তায় শাফিন দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুর কলিজায় পানি শুকিয়ে গেল। শাফিন এখানে কি করছে? সবেমাত্র সবকিছু গুছিয়ে এগিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে সবকিছু এলোমেলো করতে? তার দাঁড়িয়ে থাকতে পারলো না সে। দৌড়ে ঘরের রুমে ঢুকে গেল, বারান্দা দরজা লাগিয়ে দিল। চিৎকার করে কাঁদতে শুরু করলো। অন্যদিকে অনুর ঘরে যাওয়া দেখে শাফিন তাকে ডাকতে শুরু করলো, কিন্তু অনেক ফিরেও তাকালো না। হঠাৎ অনুর কান্নার আওয়াজ শুনে অনুর মা জোরে ঘরে দরজা ধাক্কাতে লাগলো। মাত্র নামাজ পড়তে উঠেছিল সে, আচমকা অনুর কান্নার আওয়াজ শুনে সে তাড়াতাড়ি অনুর রুমে গেল। অনুমা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? দরজা খোল, কি হয়েছে আমাকে বল। অনু, দরজা খোল মা। কিন্তু অনু দরজা খুললো না। এবার রাবেয়া খাতুন গেল, ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে অনুর রুমের চাবিটা নিয়ে এলো। অনুর বাবা নামাজে গেছেন, তাই করার তাকে করতে হবে। দরজার লকটা খুলে কোনো রকম অনুর কাছে গেল। অনু কাঁধে হাত রাখতে অনু তার মাকে জড়িয়ে ধরলো। অনুর মাও কান্না করে দিল। কি হয়েছে মা? কান্না করছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস? এমন করে কান্না করলে তো বাচ্চার সমস্যা হবে। আর কান্না করে না, আমাকে বল কি দুঃস্বপ্ন দেখেছিস? অনু সারা শরীর কাঁপছে, সে শুধু মুখ ঘুরিয়ে উচ্চারণ করছে। শাফিন, সে ফিরে এসেছে, আমাকে ডাকছে। ও বারান্দায় মা। ও কেন এসেছে মা? ভালোই তো ছিলাম আমি মা। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। হঠাৎ নিচ থেকে অনুর বাবার আওয়াজ শোনা গেল। সে কাউকে ধমকাচ্ছে। সে অনুকে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বাইরে বেরোলো দেখার জন্য কি সাত সকাল বেলা অনু বাবা চেঁচাচ্ছেন। কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। শাফিন, হ্যাঁ শাফিন বাবার পায়ে ধরে আকতি মিনতি করছে। প্লিজ বাবা, শুধু
একবার আমি অনুর সাথে কথা বলবো, ওর সাথে একবার দেখা করব বাবা, নইলে আমি মরে যাব বাবা। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, অনুকে আমার কাছে ফিরিয়ে দিন। কোন সাহসে তুমি আমার বাড়ি এসে আমার মেয়েকে হেনস্থা করছো? আর কি মনে করো তুমি নিজেকে? এত কিছুর পরেও আমি তোমাকে অনুর সাথে দেখা করতে দেবো? সবে মাত্র সব কিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে, তুমি এসেছো সাথে কথা বলতে, ওর সাথে দেখা করতে? কোন অধিকারে? এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো যেন তোমাকে বাড়ির আশেপাশে না দেখি। প্লিজ বাবা, এমন করবেন না, আমাকে একটা সুযোগ দিন। আমি আর অভিযোগের সুযোগ দেব না। আমাকে অনু ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন। বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। কিসের বাবা? তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। তোমার মতো চরিত্রহীন লোকের কাছে আমি আমার মেয়েকে দেব না, আর দেব না তার অনাগত বাচ্চাকে। তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তাই মেয়েকে তোমার কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? পরকিয়া করে আমার মেয়েকে মেরে ঘর থেকে বের করে দিলে। তুমি আর এমন করবে না তার কি বিশ্বাস আছে? তোমাকে আমি বিশ্বাস করি না। ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে আমি হাত তুলতে বাধ্য হব। তোমার গায়ে হাত তুলতে আমার ঘৃণা হচ্ছে। সব কিছুর জন্য মাপ চাইছি বাবা। আপনার যত ইচ্ছা আমাকে মারুন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি অনুর অমর্যাদা করব না, আমি আমার পরিবার ফেরত চাই। এইসবের মধ্যে অনুর মা রাবেয়া তার অনু একদম নীরব দর্শক। তার মেয়ের জীবনে কেন এমন হচ্ছে? শাফিন তাকে ছেড়ে দিয়েছিল, তাহলে কেন আবার ফিরে এসেছে? যখন দেখলো শাফিনকে কোনোভাবে থামানো যাচ্ছে না, যে সে অনুর শাশুড়ি নাম্বার ডায়াল করলো। ছেলেকে শান্ত করে রুমে দেখে এসে ছেলের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগেছিল বুঝতেই পারেনি। সে হঠাৎ করে ফোনের রিংটোনে আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘড়ি দিকে চোখ পড়তে দেখলো 6টা বাজে। এত সকালে কে ফোন দিল? ফোনের নম্বর দেখে বুঝতে পারলো কোনো সমস্যা হয়েছে। তাড়াতাড়ি রিসিভ করতে শোনা গেল। হ্যালো আপা, সাত সকালে আপনার ছেলে বাড়ির সামনে এসে পাগলামি করছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এদিকে অনু কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, নইলে একটা না একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। আমার ছেলে মানে শাফিন তো এক্ষণ গড়ে ছিল, তাহলে কখন গেল সেখানে? আমি কিচ্ছু জানি না আপা, আপনার ছেলে পাগলামো শুরু করে দিয়েছে, প্রচুর চেঁচামেচি করছে অনুকে নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি কিছু করুন, আপনার ছেলেকে নিয়ে যান। রাখি। রাইলা হতভম্ব হয়ে বড় ছেলের রুমের সামনে দরজা নক করলো। কয়েকবার নক করার পর সাউন্ড জেগে গেল। কি হয়েছে মা, এত সাত সকালে ডাকাডাকি? মনে করছো কেন? কিছুক্ষণ আগেই তো ঘুমালাম। শাওন বাবা, শাফিন অনুদের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করছে, তুই তাড়াতাড়ি যা, ওকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আয়। আল্লাহই জানে আমার ছেলেটার কি হবে। বলেই মনে করে কেঁদে উঠল সে। এদিকে অনুর মা সাত সকালে এইসব ঝামেলা দেখে সাদাতকে ফোন করলে ফোন পেয়ে 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসলো। এসে দেখলো শাফিন এক প্রকার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। অনুর বাবার সাথে অনুকেও নিয়ে যাওয়ার জন্য জড়াজড়ি করছে। অনুর মা আপাতত অনুর সাথে আছে। অনুর কান্না থেমে গেছে। সাদাত প্রায় ধাক্কা দিয়ে শাফিনকে সরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু শাফিন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে, কোনো কিছুই তার গায়ে লাগছে না। সাদাতের সাথে এক প্রকার গন্ডগোল বেঁধে গেল। এর মধ্যে শাফিনের ভাই শাওন ও তার মা পৌঁছে গেল অনুদের বাসায়। হঠাৎ অনুর আওয়াজে শাফিন শান্ত হয়ে গেল। সে অনুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো। সাদাত বাধা দেওয়ার অনু ইশারা নিষেধ করে দিল। শাফিন অনু ঠিক সামনে গিয়ে ওর হাত ধরতে চাইলে অনু হাত সরিয়ে নিল। শাফিন কিছু মনে করলো না। সে তার তৃষ্ণা মেটাতে কতদিন পর সে অনুকে এত কাছে দেখতে পাচ্ছে, এটাই কম কিসে। এবার অনু কথা বললো। কি চাই? কেন এসেছো এখানে? অনু শাফিনকে তুমি বলে সম্বোধন করাতে কিছুটা অবাকই হলো, কারণ এই 2 বছরে অনুকে হাজার বলো তুমি বলতে পারেনি। তুমি ধরে বললেই সে একটা কথাই বলতো। তুই কথাটা কেমন যেন পর লাগে। আপনি আমার কাছে ভালো লাগে। যেদিন আপনি আমার পর হয়ে যাবেন সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো। তাই শাফিন আর কথা বাড়ায়নি। শাফিন কাছে অনুর মুখে আপনি ডাকতেই সব থেকে মধুর ডাক মনে হতো।
কিন্তু আজকে অনু তাকে তুমি করে বলছে, তাহলে কি অনু তাকে পর করে দিয়েছে? হ্যাঁ, পরই তো সে সে নিজের অনুকে পর করে দিয়েছিল, তাই অভিমান তো হবেই। কিন্তু এবার অভিমান ভাঙাতে তার বেশ কাঠঘর পোড়াতে হবে। এবার সে খুব বেশি আঘাত দিয়েছে অনুকে। ভাবতেই মুচকি হাসলো সে। কি হলো, কথা বলছো না কেন? কেন এসেছো এখানে? কি চাই? সাফিন অফকটে বলে দিল, তোমাকে তোমাকে চাই আমার। কেন আমাকে, কেন চাই আমার মতো সেকেলে হানস্মার্ট পরনির্ভরশীল একটা মেয়েকে? কেন চাই তোমার? আমার তো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার। তুমি নিজে আমাকে তোমার লাইফ থেকে দূর করে দিয়েছো, তাহলে এখন কেন ফিরে এসেছো? আর তোমার ইরা কই? সাফিন হতাশ কণ্ঠে বলল, ইরা নেই, চলে গেছে, সে অন্য কাউকে ভালোবাসে। ও, হীরা চলে গেছে, তাই এখন আমার প্রয়োজন। আবার যখন আমার থেকে ভালো অন্য কাউকে পাবে, তখন আবার এভাবে ছেড়ে দেবে। আর তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমার কাছে ফিরবো? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? খেলার পুতুল ভাবো আমাকে? যখন চাইবে ছুঁড়ে ফেলবে, আবার যখন চাইবে কাছে টেনে নেবে। এতদিন অনুর ভালোবাসা দেখেছো, এবার ঘৃণা দেখবে। অনু শোনো, আমি ইরাকে কোনোদিন ভালোবাসিনি। আমি শুধু ওর মুহূর্তে আটকে ছিলাম। বিশ্বাস করো, আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। ব্যাস, অনেক হয়েছে। আর না, আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাচ্ছি না। ভালোবাসার কথা বলছেন, ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। আরো কি ভয়ানক কথা বলতে চেয়েছিল, কিন্তু বড়রা সামনে আছে বলে কিছু বলতে পারলো না। অনু যাওয়া দেখে সাফিন তাকে ধরতে গেল, তার আগে সাদা টেনে ধরলো আর মাথায় ইশারা করে না করলো, কিন্তু সাফিন থামলো না। সে চিৎকার করে বলতে লাগলো, অনু প্লিজ যেও না, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব আগের মতো ঠিক করে ফেলবো। অনু প্লিজ ফিরে চলো, তুমি যা চাইবে, যেভাবে চাইবে সব তেমনই হবে। আমার জন্য না হয় অন্তত আমাদের বাচ্চার জন্য ফিরে চলো। তাকে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো? ওর কি দোষ? প্লিজ অনু। সাফিন কোনোভাবে আটকানো যাচ্ছিল না, তাই সাগর সামনে এগিয়ে আসলো। আর মিসেস সেহেলা ছেলের পাগলামিগুলো দেখে যাচ্ছে। না, এর একটা বিরোধ করতেই হবে। সে সাফিনকে শান্ত করার জন্য বলল, সাফিন শান্ত হো বাবা, আমি কথা বলছি ওনার সাথে, আমরা বোঝাবো অনুকে। মায়ের কথা শুনে আশ্বস্ত হলো সাফিন। সে চুপ হয়ে গেল। এবার সে অনু বাবা মায়ের দিকে ফিরলো। আমার কিছু কথা আছে আপনাদের সাথে, দয়া করে আগে আমার সম্পূর্ণ কথা শুনবেন। আমার মনে হয় না এ ব্যাপার নিয়ে আমাদের আর কোনো কথা থাকতে পারে। দয়া করে আপনারা আপনাদের রাস্তা দেখুন, আর খেয়াল রাখবেন আপনার ছেলেকে যেন আর আমাদের বাড়ির আশেপাশে না দেখি, তাহলে আমাদের পুলিশ ডাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। বলে আলম সাহেব উপরে চলে গেল তার মেয়ের কাছে। তার মেয়ের এখন তাকে প্রয়োজন, খুব বড় একটা আঘাত পেয়েছে সে, তাকে শান্ত করতে হবে। আপা আপনি অন্তত আমার কথাটা তো শুনুন। আমাকে একবার অনুর সাথে কথা বলতে দিন, তারপর ও যে সিদ্ধান্ত নিবে আমরা মেনে নিব। আমি নিজের চোখের সামনে আমার সন্তানের এই অবস্থা সহ্য করতে পারছি না। আর অনু সাফিনকে ছাড়া ভালো নেই, আমি জানি। তাছাড়া বাচ্চাটার কথা তো অত্যন্ত ভাবুন, সে কেন কষ্ট পাবে? আর সমাজের সিঙ্গেল মাদারের অনেক সমস্যা ফেস করতে হয়। দোষ যতই ছেলেদের হোক না কেন, মেয়েদেরকেই দোষারোপ করে। আমি জানি, আমি চাই না অনুর উপরে কেউ আঙ্গুল তুলুক। আপনি দয়া করে একবার আমাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিন। ওর সাথে কথা বলি আমরা চলে যাব। অনুর মা ভাবলো, অনু যদি সাফিনের কাছে ফিরে যেতে চায় তাহলে আর সমস্যা কোথায়? তাছাড়া বাচ্চার কথা তো চিন্তা করতে হবে। বাবা ছাড়া বাচ্চা মানুষ করতে তার মেয়ের কষ্ট হয়ে যাবে, সমাজে লোকে নানান কথা বলবে।
অনু এই সবাই দোষারোপ করবে, তাই অনুর কাছ থেকে জানা উচিত সে কি চায়। তাই সে রেহালাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিল। সে ঘরের সামনে গিয়ে দেখলো বাবা মেয়ে বসে আছে, তাই দরজা নক করলো। অনুর বাবা বলে উঠলো, আপনি এখানে কেন? আপনাকে তো বলা হয়েছে যে আমরা কোন কথা শুনতে চাই না। আমাদের মেয়ে এত ফেলনা হয়ে যায়নি যে আপনার চরিত্রহীন ছেলের কাছে তাকে ফেরত পাঠাতে হবে। অনু বাবাকে থামিয়ে দিল। আসতে দাও ওনাকে। বাবা, তুমি চিন্তা করো না, উনি হয়তো আমার সাথে কথা বলতে চান। মেয়ের কথা শুনে আলম সাহেব আর কথা বাড়ালেন না, অনুর ঘর ত্যাগ করলেন। আর মিসেস রেহালা গিয়ে অনুর পাশে বসে অনুর হাত নিজের মুঠোয় নিয়ে নিল। অনুমা আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো তুই আমাকে স্বার্থপর ভাববি। হ্যাঁ, আমি স্বার্থপর নিজের সন্তানের জন্য। হয়তো প্রত্যেক মাই তার সন্তানের জন্য স্বার্থপর হয়। দেখুন, জীবনে কেউই একা চলতে পারে না, সবাই একটা না একটাই সঙ্গীর প্রয়োজন। তার সুখ দুঃখ, হাসি কান্না সব কিছু ভাগাভাগি করার জন্য। আমার ছেলেটার তোকে প্রয়োজন, সে তোকে অসম্ভব ভালোবাসে। আর পুরুষ মানুষ একটু একটু এসব করি। ওকে এবারের মতো মাফ করে দে তুনু, তোরা আবার আগের মতো হয়ে যা। আর তাছাড়া একবার বাচ্চাটার কথাটা তো ভাব, সে কেন বাবা থাকতে এতিমের মতো বড় হবে? তারও তো বাবা প্রয়োজন। আমার ছেলেটাকে মেনে নেও না। শাশুড়ি কথাগুলো শুনলো, অনু একটা তার ছেলে হাসলো। আপনি প্রমাণ করে দিলেন মা, শাশুড়ি কখনোই মা হয় না। যদি আজকে আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, তাকে কি শাহিনের মতো ছেলের হাতে তুলে দিতেন? আর জীবন একা চলার কথা বলছেন, কিন্তু কে বলেছে আমি একা? আমার পাশে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে, আমার কি চাই বেঁচে থাকার জন্য? আর একটা কথা কি জানেন মা, ভালোবাসার মূল্য ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেখানে আর ভালোবাসা তৈরি হয় না। বিশ্বাস হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে খুব কষ্ট হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু দাগ সারা জীবন থেকে যায়। এই দাগ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কথাগুলো বলেই অনু উঠে যাচ্ছিল, কিন্তু আগে শাহিনের মা অনুকে আটকে দিল। অনু, আজ এই মা তোর কাছে হাত পাচ্ছে, আমার ছেলেটাকে ফিরিয়ে দিস না। ও মরে যাবে তোকে ছাড়া, বাঁচবে না। ওকে একটা সুযোগ দে। অনু হাত ছাড়িয়ে নিল। আমার পক্ষ থেকে সম্ভব না বলে আর দাঁড়ালো না। সে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। তার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু তাকে তো ভেঙে পড়ে চলবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকে তো শাফিনের অপমান করার জবাব দিতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে সে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে একবার বিশ্বাস করে ঠকেছে, আর না। এবার তো সামনে নিয়েছে, পরের বার হয়তো মরে যাবে। সারা ঘর সমানে পায়চারি করছে শাফিন। একবার ঘরে যাচ্ছে, একবার সিঁড়ির কাছে যাচ্ছে। কখন মা আসবে সে অনুর খবর নিতে পারবে এই আশায়। তার চিন্তায় অবসান ঘটিয়ে তার মা এলো, কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। তার বুকটা ধমক ধক করে উঠলো। তাহলে কি মা অনুকে মানাতে পারেনি? না, মা তাকে বলেছে অনুর সাথে কথা বলবে। আর মা কিছু বললে অনু তো কখনোই অমান্য করবে না। সে জানে যত যাই হোক, কৌতূহল ধরতে না পেরে সে জিজ্ঞেস করলো, মা, কথা হয়েছে? তোমাদের কি বলেছে অনু? ও আমার কাছে ফিরবে বলেছে, তাই না? আমি জানতাম ও তোমার কথা ফেলতে পারবে না, ও ঠিক চলে আসবে। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মুখটা এমন আফসোস দেখাচ্ছে কেন? ও, তুমি তো আবার ওকে পছন্দ করো না। মা, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। অনু অনেক ভালো মেয়ে, তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। একবার ওকে আসতে দাও, আমরা সবাই আবার একসাথে থাকবো। ওই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন। আমি তো সারাদিন অফিসে থাকবো, ওর দেখাশোনা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অনু কবে আসবে বলেছে? আমি কালই সব জিনিসপত্র শিফট করে ফেলি, নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে। নিজের খেয়াল তো রাখেই না,
কি জানি আমার বাবাটার কি খেয়াল রেখেছে। আচ্ছা তাহলে আমি উঠি, মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি। অনু ফিরবে না। সাফিনও উঠে যাচ্ছিল মায়ের কথা শুনে, আবার তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অনু ফিরবে না মানে? ফিরবে না মানে ফিরবে না। সংসার করতে ইচ্ছুক না মানে? ওর ইচ্ছা অনিচ্ছা কি এসে যায়? আমি সংসার করতে ইচ্ছুক। সংসার তো ওর একার না, আমারও। তাহলে ও একা কেন সিদ্ধান্ত নেবে? আমি ওর সাথে কথা বলবো, আমি যাচ্ছি। সাফিনের কথা শুনে শাওন বলে উঠল, যাচ্ছি মানে কই যাচ্ছিস? আগে মায়ের পুরো কথাটা শুনে যা, কি কথা হয়েছে তাদের মধ্যে। তারপর মিসেস রেহেলা তার অনুর কথাগুলো বিস্তারিত বলল, আর অনুর যে সাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল। সাফিন সম্পূর্ণ নীরব হয়ে আছে, মাথা নিচু করে মার ভাইয়ের কথাগুলো শুনছে। ঠিকই তো বলেছে তারা, খুব তো অন্যায় করেছে সে অনুর সাথে, তাই বলে কি ক্ষমা হয় না? একবার কি মাফ করা যায় না? সে তো তার ভুল বুঝতে পারছে আর কষ্ট হচ্ছে। অনুকে যে করে হোক ফিরিয়ে আনতে হবে, দরকার হলে পায়ে পড়বে। যতক্ষণ না পর্যন্ত মাফ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বে না সে তার অনাগত বাচ্চাও অনুকে নিয়ে সুখে থাকতে চায়। তারপর ভাবলো আজকে না হয় এমনিতেই অনেক ধকল গেছে অনুর ওপর, তাই আর আজকে যাবেন অনুর কাছে, কাল যাবে। একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে। এমনিতে ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না নিতে। দুদিন পর সকাল 4টা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা মা অনু আর সাদাত। তারা অনুকে সি অফ করতে এসেছে। অনুর মা প্রচন্ড কান্না করছে, কান্না দেখে মনে হচ্ছে অনু সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হয়েছে মা, আর কত কাঁদবে? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তুমি এমন করে কাঁদালে আমি কি যেতে পারবো? আমারও তো কষ্ট হচ্ছে। কই, আমি তো কাঁদছি না। আর তাছাড়া প্রতিদিন কথা হবে তোমাদের সাথে, খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে। খুব কষ্ট হচ্ছে, নিজেকে সামলে রেখেছি, কান্না বন্ধ করে হয়তো আমি যাচ্ছি না। অনেক কষ্টে রাবেয়ার কান্না থামে। একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে। তাছাড়া মেয়েটা একা এত দূরে পরদেশে গিয়ে কি মেয়ে ভালো থাকবে? কি খাবে না খাবে, কি যত্ন নিবে তার? এই নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। যদিও সাদাত তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো ধরনের অসুবিধা হবে না, তবু মায়ের মন তো। আরো কয়েকদিন থাকতে পারতো সে, কিন্তু সাফিন ছেলেটা আবার এসে সব গন্ডগোল করে দিল। তাই বড় কিছু হওয়ার আগেই অনুমান এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। অনেক কষ্টে সামলেছে নিজেকে, কিন্তু সাফিন বারবার এসে তাকে লন্ডভন্ড করে দিয়ে যায়। আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনও ভুলতে পারবে না। সাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল। গতকাল ভোরের কথা, অনু মাত্র নামাজ থেকে উঠেছে, এর মধ্যে শুনতে পেল বাইরে থেকে কে যেন নাম ধরে ডাকছে। অনু বুঝতে দেরি হলো না এটা কার গলা। সে চুপচাপ বসে রইল। সাফিনের ডাকগুলো সে শুনেও না শোনার ভান করে থাকলো, কিন্তু তার আকতি মিনতি ভরা কণ্ঠে শুনে তাকে অপেক্ষা করতে পারলো না। প্রথম ভালোবাসা বলে কথা। সে বারান্দায় বেরিয়ে এলো। বলুন, কি বলতে চান? কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি। আমি আপনার সংসার করছি না, আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার মুখ আর আপনাকে দেখার প্রয়োজন পড়বে না। অনু প্লিজ এভাবে বলো না, তুমি তো জানো কতটা অকচ হলো আমি। রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না। অনু আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যায়। অনু বারান্দায় তার সাফিন নিচে দাঁড়িয়ে কথা বলছে, তাই সুবিধার জন্য সাফিন অনুকে নিচে নামতে বলল। নিচে নেমে সাফিনের মুখোমুখি দাঁড়ালো অনু। কত সহজ না মুখে বলতে সব কিছু ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাই, কিন্তু সত্যি কি এত সহজ? আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি আমার অপমানের কথা আমি ভুলে যাব? আপনি আমার যোগ্যতা নিয়ে, আমার লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন, খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন, ইভেন আমাদের ভালোবাসা মুহূর্তটাকে আপনি স্যাটিসফ্যাকশনের নাম দিয়ে জঘন্য করেছেন। একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করছেন। এত কিছুর পরেও মনে হয় আপনার কাছে আমি ফিরবো? এই কয়েক বছরে এই চিনেছেন আমাকে। সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোবাসেননি, ভালোবাসাটা একতরফা, শুধু আমার পক্ষ থেকে ছিল।
প্লিজ অনু, সেগুলো একটাও সত্যি কথা ছিল না। আমি মন থেকে একটা কথাও বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি তো জানো রাগ উঠলে আমি একটা জানোয়ারের মতো হয়ে যাই। প্লিজ অনু, অন্তত আমাদের বাচ্চাটার কথা ভেবো, আমার বাবার ডাক থেকে বঞ্চিত করো না। আমি যখন জানতে পেরেছি আমার কেমন অনুভূতি হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আমার এই অনুভূতিটা কেড়ে নিও না। আমি একজন ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, কখনোই তোমার অমর্যাদা করব না। তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার কি। তুমি বিশ্বাস করবে কি না জানি না, তুমি যাওয়ার পর একটা রাতও আমি ঘুমাতে পারিনি। তোমাকে আমি ভালোবাসি অনু। আপনার এই ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছিলেন? এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন? আপনার ভালোবাসা কই ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন? ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কই, আমি তো পারিনি এত কিছুর পরও আপনার ক্ষতি করতে, কারণ আমার ভালোবাসা একটা সত্যি ছিল। আর আপনি আমাকে কেন নিতে যাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই না। আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারিনি, এখন তো আরও পারবো না। প্র্যাকটিস নেই তো অনেক দিনের, তাই আমাকে নিয়ে লাভ হবে না। তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরমেন্স ভালো হবে না। তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিশ মডেলের মতো দেখতে হবে, আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে, বসে বসে আপনার অন্ন ধ্বংস করবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে। এমন মেয়েকে বিয়ে করা উচিত যাকে দেখে আপনার ফ্রেন্ডরা প্রশংসা পঞ্চমুখ করবে। আর আমি থাকলে তো আপনি বারবার তাদের কাছ থেকে অপমানিত হবেন, বিব্রত হবেন। এবার সাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে কি বোঝাতে চাচ্ছে বারবার, আর অনু কি করছে? এর মধ্যে হঠাৎ আগমন হয় সাদাতের। অনু, তুই এত সকালে বাহিরে, তাও আবার এই লোকটার সাথে? আর তোর সাহস কিভাবে হলো আমার অনুর সাথে কথা বলার? তোকে না আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে আর অনুর আশেপাশে না ঘেঁষতে? এবার সাফিন আর নিজের রাগ ধরে রাখতে পারলো না, তাই সে সাজাতের নাক বরাবর ঘুষি দিল। সাজা তো কম না, দুজনের মধ্যে মারামারি লেগে গেল। অনু তাদের থামাতে চেষ্টা করছে, শেষে না পেরে সে সাফিনের গালে চর মারলো। এই রাগটাই সাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো, আর অনুর চর যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ও তাহলে এই ব্যাপার, এজন্যই তুমি আমার কাছে যেতে চাইছো না, নতুন নাগর জুটিয়েছ। এইসব তো আমার আগে বোঝা উচিত ছিল। এই সত্যি কথা বলো তো, বাচ্চাটা আমার নাকি তোমার সাদাত ভাইয়ের? না মানে তুমি তো প্রায় মায়ের নাম করে এখানে আসো, হয়তো তোমাদের মধ্যে তখন সম্পর্ক হয়ে গেছে। আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না। আর এসব কুকীর্তি করে প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিয়েছ। আর এরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার আমি সব ঘটনা বুঝতে পারছি কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে। কথাটা শুনে অনু হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে। আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্র ইচ্ছে মতো সাফিনকে পিটিয়ে পুলিশে খবর দিল। আগে থেকে তার নামে জিটি থাকার কারণে সহজ হলো, কারণ সাদাত জানতো সাফিন এত সহজে হাল ছাড়বে না, ছাড়ার পাত্র নয়, সে আবারও আসবে। আর অনু বাড়ির ভিতরে ঢুকে পড়লো। অনু সারাদিন আর একটা কথাও বলেনি। সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে একদম নির্বাক হয়ে একটা কথাই বলল, যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে যেতে চাই, পারলে আজকেই। তারপর থেকেই সাদাত টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগলো। যেহেতু ভিসা আছে যে কোনো সময় যেতে পারবে, কিন্তু টিকিট 2-3 পরেই পাওয়া গেল। আর তাই আজ তারা দেশ ছাড়ছে। নির্ধারিত সময় 3 দিন আগে। এই 2 দিন সাফিন জেলে ছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি।